আজকে আরো বেশি চিন্তিত অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমার মনে হচ্ছে যে যে ছাত্রদের জন্য একটা পরিবর্তন এসেছিল, অনেক স্বপ্ন আমরা দেখছিলাম, সেই স্বপ্ন আমাদের ধূলিসাৎ হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কেমন যেন একটা ঘটনা চলছে আর কি। অন্তর্বর্তী সরকার তারা যাকে খুশি তারা তাদেরকে নিয়োগ দিচ্ছে এবং উপদেষ্টা বানাচ্ছে। আসলে কি হচ্ছে? আসলে সাধারণ মানুষকে তো আপনারা আসলে শান্তি দেওয়া উচিত ছিল, সেই জায়গায় আপনারা তাদেরকে খেপিয়ে তুলছেন। কিন্তু স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ। হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না, কারণ সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে। সেই ভূত হল আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। মঙ্গলবার রাতে প্রায় 50 মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি। বিভিন্ন উপদেষ্টাদের কার্যক্রম এবং বিভিন্ন উপদেষ্টা নিয়োগে আমরা কেউই সন্তুষ্ট না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমান দেশের যে প্রেক্ষাপট পরিস্থিতি সেটা খুব একটা ভালো নয়। মনে হচ্ছে এই সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে ব্যর্থ হবেন অনেকেই এটা দাবি করছে। ইতিমধ্যে তার অনেকগুলো আলামত পেয়েছে। নানাবিধ আলোচনা সমালোচনার মধ্য দিয়ে সময় যাচ্ছে আমাদের। অনেক আশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল এদেশের মানুষ, কিন্তু সেই আশা বা সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি, সেই আশা ধরে রাখতে পারেননি। মানুষকে আশাহত করেছে এই সরকার, অনেকেই এটা বলছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে আমরা দেখেছি বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আসিফ নজরুল ইস্যু, সব কিছুতেই সমালোচনার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সমস্ত সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের খুবই সুপরিচিত জনপ্রিয় একজন চিত্রনায়ক অভিনেতা ইলিয়াস কাঞ্চন, তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। ইলিয়াস কাঞ্চন বর্তমান দেশের প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে কি বলল আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ। হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না, কারণ সর্ষের মধ্যেই ভূতের সন্ধান মিলেছে। সেই ভূত হল আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। মঙ্গলবার রাতে প্রায় 50 মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি। জানিয়েছেন এ নজরুল সুন্দরী নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারের থেকেও কাজ করছে ভারতের পক্ষে। সেটা কিভাবে, তারই বিস্তারিত থাকছে আজকের এপিসোডে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতঃপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে যা তা বলতে শুরু করে। তারপরে ইলিয়াস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে, আর তাতে কেঁচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানই পেয়েছেন ইলিয়াস হোসেন। কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারীবাদ চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন, আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন। প্রেম নাকি পরকীয়া, নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার, এটা নিয়ে আমাদের কথা না বললেও চলত। তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায় না। ইলিয়াস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয়, ভারতের হয়ে কাজ করছে। তবে তিনি নিজে সরাসরি করছেন না, প্রথম আলোর মাধ্যমে করছেন। আর করছেন বললে ভুল হবে, নজরুল করতে বাধ্য হচ্ছেন। ইলিয়াস হোসেন দাবি করেছেন হানি ট্র্যাপে ফেসেছেন আসিফ নজরুল। ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলো সাংবাদিক উম্মে শ্রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল। এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ। তহুরা নজরুলের সাথে ফষ্টি নষ্টি করে তার ভিডিও করে রেখেছে, সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে। সেই ভিডিওর ভয় দেখিয়েই এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে প্রথম আলো। এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন। আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে। ইলিয়াস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয়, পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে, আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে। জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন।
এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকীর মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন। উপরে সে ফারুকীর বিষয়ে কিছু জানি না বললেও তলে তলে অনেক কিছু হয়ে গেছে। এর বাহিরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন। জানিয়েছেন আমেরিকায় বাড়ি কেনার চেষ্টার কথাও। জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন। কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন। অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার উপর ঠাঁই দিয়েছেন, যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটে। তদুপরি হাসিনা সংবিধানে উল্লেখিত জাতির পিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ডক্টর আসিফ। ফলে সারা দেশে মুজিব মূর্তিসমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি। ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসেবে আসিফ নজরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিম্বিত করছে ইনকিলাব। বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার। সে বিচারকে প্রহসনে পরিণত করতেই আসিফ নজরুল রাত দিন কাজ করে যাচ্ছেন। প্রথমত, জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে। 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই। শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট। যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর। বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে। ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে। তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল। সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা। শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে। পক্ষান্তরে 15 বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং। শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানীর চাকরির মেয়াদ 2 বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল। এটিও তার গোপন এজেন্ডার অংশ। হাইকোর্ট বিভাগের দলবাজ দলকানা বিচারপতিদের স্বপদে বহাল রেখেছেন এখনও। নতুন বিচারপতি নিয়োগের কোনো খবর নেই। তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনেরও। জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনার ফ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে। কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন ফ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি ABM খায়রুল হকের ভাতিজি ডক্টর নাইমা হককে। যদিও আইন কমিশন কোনো বিবেচনায় বিপ্লবোত্তর সরকারের আশু করণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না। মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান। আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP যাতে প্রত্যাশানুগ ফলাফল করতে না পারে চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত BNP পন্থীদের। তাদের দাবি নিজে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানকে। তার বিরুদ্ধে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সবপ্রকার মামলা একাদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল আসিফ নজরুল সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন আইনি অন্তরায়। সব মিলে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন, পাশাপাশি অনেক বিশ্লেষকরাও। 1.5 দশকের মাফিয়াতন্ত্র, ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি, এমনটাই মত বিশ্লেষকদের। সাংবাদিক মাসুদ মজুমদার এক পোস্টে বলেছেন, ভারতীয় এজেন্ডা আসিফ নজরুলের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে। ইতোমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়ের এজেন্ট আসিফ নজরুলের বিষয়ে যে নিউজ করেছে তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। মাসুদ মজুমদার আরও বলেন, এই গণ অভ্যুত্থান হাইজ্যাককারী এর এজেন্টের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে। সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত। আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই। অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দোসর। বাট দুর্ভাগ্যের বিষয়, জাতি এখনও নিশ্চুপ। বিশ্লেষকদের অভিযোগ, নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি। এর আগে তিনি মাঠে ছেড়েছেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু। দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন। আটকে রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ। নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন। পক্ষান্তরে নিজেরই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বুলি কপচাচ্ছেন। এসব করে যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোসরদের আনকনভিক্ট রাখা, যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের দাবি, নজরুলই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন। বিএনপি পন্থীরা বলছেন, স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারেক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা, দলীয় কোন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা, যা ভারত এবং শেখ হাসিনা যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা।
তাদের প্রত্যাশা পূরণে সূক্ষ্ম কৌশলে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসেবে ডক্টর আসিফ নজরুলকে ঢুকিয়ে দেয়। সম্প্রতি জাতীয় একটি দৈনিকে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিষয়টি পরিণত হয় টক অব দ্য কান্ট্রিতে। শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারক নির্বিশেষ করেছেন বহুমাত্রিক বিশ্লেষণ। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হয়েছে। খোলামেলা মন্তব্য করে পাঠক সমাজও। মোহাম্মদ ইউসুফ লিখেছেন, আসিফ নজরুলকে বরখাস্ত করুন, জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। রাফি লিখেছেন, রক্তাক্ত বিপ্লবকে কৌশলে ব্যর্থ করার মাস্টার মাইন্ড তিনি। ক্লাসে পাঠদান আর আইন মন্ত্রণালয় পরিচালনা এক কাজ নয়। এমন অজস্র মন্তব্যে সয়লাভ সোশ্যাল মিডিয়া। কেউ আর নজরুলকে উপদেষ্টা পদে চায় না। আজকে আরো বেশি চিন্তিত অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমার মনে হচ্ছে যে ছাত্রদের জন্যে একটা পরিবর্তন এসেছিল, অনেক স্বপ্ন আমরা দেখছিলাম, সেই স্বপ্ন এই ছাত্রদের কারণেই বোধহয় আমাদের ধূলিসাৎ হতে যাচ্ছে। তার কারণ হলো গিয়ে যে দেখেন শুরু থেকেই যে ছাত্ররা তাদের যত দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় নামছে, এরকম কিন্তু আর কেউ কিন্তু নামছে না। কিন্তু এরা শুধু দাবি আর দাবি, কোনটা এখন করা উচিত কোনটা করা উচিত না। আসলে এখন আমাদের যে ঐক্যের দরকার ছিল সেই ঐক্যটাও বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সবকিছু মিলিয়ে কেমন যেন একটা ঘটনা চলছে আর কি। যেমন বলি আপনাদেরকে, যেটি বলেছিলাম যে প্রথমেই স্কুলের ছাত্ররা চলে গেল সচিবালয়, তারপর সেটা মেনে নিল, তারপর আবার মেনে নেওয়ার পর আবার দেখা গেল যে ওইটা নিয়ে আবার সচিবালয়ে চলে গেল। তারপরে আপনার গিয়া ওই 35-এর আসলো, তারপরে আসলো আপনার গিয়া 7টা কলেজ যারা ইউনিভার্সিটি করতে চাচ্ছে সেই ইউনিভার্সিটির জন্য তারা রাস্তায় নেমে গেল। রাস্তায় নেমে গেল। গতকালকে আপনারা জানেন যে শহীদ তিতুমীর কলেজের এরা যে ঘটনাগুলো ঘটালো, রীতিমতো ট্রেনে ইট পাটকেল মেরে সাধারণ যাত্রীদেরকে তারা আহত করলো, ট্রেনের গ্লাসটা সমস্ত কিছু ভাঙলো। সেটাও কিন্তু তাদের ওই কলেজ থেকে ইউনিভার্সিটির দাবিতে। তারপরে আপনার এর মধ্যে জগন্নাথ কলেজ বা ইউনিভার্সিটি তাদেরও তারাও কিন্তু আপনারা দেখলেন যে সচিবালয়ে চলে আসলো। তারপরে আপনার আজকে যে ঘটনাটি ঘটলো সেটি হলো যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে মারামারি, সেই মারামারির পরিপ্রেক্ষিতে সেখানে যখন কোনোভাবে মারামারি থামছিল না এবং রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের নানান রকমের অসুবিধা সৃষ্টি করলো, তখন বাধ্য হয়ে কিন্তু পুলিশ এবং আর্মি গেল সেখানে। এবং সেখানে আর্মি যাওয়ার পর আর্মিদের সঙ্গে পর্যন্ত কিন্তু খুবই বেয়াদবি হয়েছে। সেখানে বলতেছে আর্মিরা নাকি তাদের উপরে হাত তুলেছে। তারা এই নিয়ে যে তর্কাতর্কি যা কিছু দেখলাম আর কি টেলিভিশনের মধ্যে। এইদিকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তার পাশাপাশি আপনারা দেখেছেন যে এরকম ভাবে অন্তর্বর্তী সরকার তারা যাকে খুশি তাদেরকে নিয়োগ দিচ্ছে এবং উপদেষ্টা বানাচ্ছে। সেটা নিয়েও কিন্তু আমাদের যে ছাত্ররা যারা ছিল, যারা আন্দোলনের পুরোধা ছিল, প্রথম ভাগে ছিল, তাদের সঙ্গে তো রীতিমতো এক যুদ্ধ এখন শুরু হয়ে গেছে। তারা তো তাদেরকে আলটিমেটাম দিল ওই তত্ত্বাবধায়ক সরকারকে, কিন্তু আলটিমেটাম দেওয়াতে কি লাভ হলো কি? আসলে কিন্তু তাদের আলটিমেটামে কিন্তু কোনো কাজ হলো না। কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা কিন্তু ঠিকই আছে। তো এই যে এই বিষয়গুলো আপনারা চিন্তা করে দেখেন, এখন এইরকম একটা পরিস্থিতি চলছে, এখনো পর্যন্ত কিন্তু আলটিমেটাম চলছে। তারপরে আবার ওই সমন্বয়করা কিন্তু একবার এক কথা বলছে, কিন্তু কখনো মামলা করছে, আবার মামলা উইথড্র করছে, কখনো কেউ বলছে আওয়ামী লীগ রাজনীতি করবে, তাদেরকে তো
করা যাবে না, তাদের দলকে বন্ধ করা যাবে না, না। পাশাপাশি আবার তারপরে আবার বলতেছে যে না, তাদেরকে রাজনীতি করা দেওয়া যাবে না, এই মানে এরা কোনোভাবেই আসতে পারবে না। নিজেদের কথাটাই নিজেরা কিন্তু কন্ট্রাডিক্ট করছে, কিন্তু কোনো কথার মধ্যে কিন্তু এই সমন্বয়করা কিন্তু স্টে করতে পারছে না, কিন্তু কখনো এই কথা বলছে, কখনো অন্য কথা বলছে। তারপরে এরকম ভাবে মনে করেন যে কিছু কিছু মানে উপদেষ্টাদের নামে তো নানান রকমের কথাবার্তাই বলা হচ্ছে যে তারা এরকম ভাবে গত স্বৈর শাসকের দোসর যারা, তারা এই উপদেষ্টা হয়েছে এরকম। তো সবকিছু মিলায় আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে দেশটা বোধ হয় খুব সম্ভবত মানে আপনার গিয়া মিলিটারি গভর্নমেন্টের দিকে বোধ হয় যাচ্ছে আর কি, খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে। কারণ হলো গিয়ে যে আর্মিরাই বোধ হয় এটাকে ট্যাকেল করবে। আর্মি যদি না আসে, কারণ হলো গিয়ে এই যে মারামারি, এই যে এইটা সেইটা, এই যে মানে আলটিমেটাম, এই যে নানান কিছু যেগুলো হচ্ছে, তাহা এই সমস্ত কিছু মিলে আজকে আমার এই উপলব্ধি আর কি, আমার উপলব্ধি, আমার চিন্তা থেকে আমি কিন্তু এই কথাগুলো বলছি, এবং এই কথাগুলো বলছি আমার অবজারভেশন থেকে আমি বলছি যে এখন এইরকম যদি চলতেই থাকে আসলে, মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় যদি সাধারণ মানুষের যদি ভোগান্তি যদি ছাত্ররা তৈরি করতে থাকে, তাহলে এই সাধারণ মানুষ কিন্তু তার ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত হাত ধরে নিয়ে আসছিল কিন্তু এই আন্দোলনের মধ্যে। আপনারা জানেন যে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত বাবা মায়েরা নিয়ে আসছিল, কিন্তু নিয়ে এসে কিন্তু রাস্তায় নেমে গেছিল। কিন্তু আজকে কিন্তু মানে অনেকেই কিন্তু, বেশিরভাগই কিন্তু এই সাধারণ মানুষের কথা কিন্তু মানে ভুলে যাচ্ছে, কিন্তু যার যার স্বার্থের কথা বলছে, যার যার দলের কথা বলছে। এমনকি পলিটিক্যাল পার্টিরা যারা, তারাও কিন্তু এই যে আওয়ামী লীগকে বা মানে বিএনপি বললো, মানে মির্জা ফখরুল বলল যে এক দলকে নিষিদ্ধ করা যাবে না, তাদেরকে মানে রাজনীতি করার সুযোগ দিতে হবে, অমুক করতে হবে, ইলেকশনে আসার সুযোগ দিতে হবে। আজকে আবার অন্যরকম কথা বলছে। তো এই যে মানে মানে কথা কেউ কিন্তু ঠিক মতো কিন্তু তাদের কথার মধ্যে স্টিক হচ্ছে না, এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গেও কিন্তু এই সমন্বয়কদের কিন্তু মানে রীতিমতো এখন তো সামনাসামনি অবস্থান আমি যা দেখছি আর কি। তো তাহলে কি দাঁড়াচ্ছে, পলিটিক্যাল পার্টির সঙ্গে সমন্বয়কদের মানে সামনাসামনি মুখোমুখি অবস্থান, তারপরে এই যে ছাত্রদের এই যে রাস্তায় নেমে সাধারণ মানুষের যে মানে যন্ত্রণা দেওয়া, এবং নিজেদের মধ্যে নিজেরা মারামারি করা, এই যে নিজেদের এই নানান রকমের দাবি নিয়ে আসছেন, তো সেই জায়গায় ট্রেন ভাঙচুর করা, ট্রেনের মানুষগুলোকে আহত করা, এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো আসলে কি হচ্ছে আসলে? সাধারণ মানুষকে তো আপনারা মানে আসলে শান্তি দেওয়া উচিত ছিল, সেই জায়গায় আপনারা তাদেরকে খেপিয়ে তুলছেন। কিন্তু যে যন্ত্রণার জন্য, যে দুঃশাসনের জন্য, মানুষের জ্বালা যন্ত্রণার জন্য নিজের সন্তানটাকে সঙ্গে নিয়ে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, আজকে তো তাহলে মানে আপনারাই কিন্তু আবার বলছেন কিন্তু যে আরেকটা রক্তক্ষয়ী, কিন্তু এটা কিন্তু সমন্বয়কদের কথা বলছি আমি, আমার কথা না, কিন্তু যে এরকম ভাবে মানে আরেকটা বিপ্লবের আসতেছে, মানে রক্তক্ষয়ী বিপ্লব আসতেছে, যে এই সমস্ত কিছু তার মানে একটা দিকেই কিন্তু যাচ্ছে, সেটা হলো যে মানে আর্মি বোধহয় খুব সম্ভবত যদি ট্যাকেল না করে আর কি, তাহলে কিন্তু দেশ আসলে আহ টিকানো যাবে কিনা সন্দেহ আছে, এগুলো সব ঠিক করা যাবে কিনা সন্দেহ আছে। যেভাবে সবকিছু ছেড়ে দেওয়া হচ্ছে, আসলে আমরা বাঙালিরা কিন্তু কোনো দিনই কিন্তু আমরা স্বাধীনতা কি জিনিস এটা আমরা বুঝি না, কিন্তু স্বাধীনতার মর্ম আমরা কিন্তু একেবারেই আমরা বুঝি না। তো স্বাধীনতার মর্ম যারা বুঝে না, তাদেরকে এত বেশি স্বাধীনতা দিলে পরে আসলে দেশ চালানো সম্ভব না। তো যে কারণের জন্য আমার এই আহ, মানে দুশ্চিন্তা, এবং আপনাদের সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করলাম। আপনারা ভেবে দেখেন যে আমি যা বলেছি তা ঠিক কিনা। তো যাই হোক, তারপরেও বলবো সৃষ্টিকর্তা আমাদেরকে বুঝ দেক, আমাদের দেশটাকে আমরা যেন রক্ষা করতে পারি, আমরা যেন আমাদের
দেশটাকে, দেশের মানুষগুলোকে যেন সুখে শান্তিতে রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরব থেকে বলছি, আমি একজন প্রবাসী ভাই। গত আগস্টের 5 তারিখে আমাদের বাংলাদেশি ছাত্র জনতা মিলে যেই অভ্যুত্থানটা ঘটালো, যেই বিপ্লবী ভাবে বিপ্লব করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করলো, আমাদের দ্বিতীয় স্বাধীনতা, এরপর থেকে এই দীর্ঘ অথবা কম সময়ে যে 4 মাস কাল গেল, এতে বিভিন্ন উপদেষ্টাদের কার্যক্রম এবং বিভিন্ন উপদেষ্টা নিয়োগে আমরা কেউই সন্তুষ্ট না। আমরা বিদেশে যারা থাকি, প্রবাসী, তারাও সন্তুষ্ট না, দেশের মানুষও সন্তুষ্ট না, ছাত্র জনতাও সন্তুষ্ট না। তাহলে এগুলা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সমস্ত দিক নিয়ে যখন বাংলাদেশের মানুষ একটা হতাশার ভিতরে ছিল, কোনো উত্তর পাচ্ছিল না, ঠিক সেই সময় আমাদের জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই তার যেই তথ্যমূলক এবং প্রমাণ সহকারে যেই সংবাদটা পরিবেশন করলেন, বিশেষ করে এই লেটেস্ট যেই সংবাদটা আসিফ নজরুল স্যারের ব্যাপারে যেই সংবাদটা প্রচার করলেন যে হ্যানি ট্র্যাপে ফেসে গেছেন আমাদের আসিফ নজরুল ভাই, এই সংবাদটার আগ পর্যন্ত আমরা এত খোলাসা করে সর্বসাধারণ মানুষ জানতে পারিনি, এখন জানতে পারলাম। এবং ইলিয়াস ভাইয়ের এই সংবাদের মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম, আসলেই আমাদের জনপ্রিয় বা আমাদের পছন্দের বিশেষ ব্যক্তি আসিফ নজরুল স্যার আসলে ফেসে গেছেন, এবং ফেসে গিয়ে উনি কিছু বিতর্কিত কার্যক্রম করতেছেন। অর্থাৎ বিতর্কিত, এবং যেখান থেকে মনে হয় যেন রাস্তাঘাট থেকে টোকায় ধরে ধরে আইনা তাদেরকে ওই আপনার উপদেষ্টা পদে বসাচ্ছেন। কেন ভাই, বাংলাদেশে কি উপদেষ্টা হওয়ার মতন কোনো যোগ্যতাবান ব্যক্তি নেই? বিতর্কিত লোক কেন আনবেন? আমার আগেই সন্দেহ ছিল আসিফ নজরুল স্যারের ব্যাপারে যে উনি আসলে বিএনপি বিরোধী। যতই খালেদা জিয়ার প্রশংসা করুক, কিন্তু উনি অ্যাকচুয়ালি বিএনপি বিরোধী, উনি চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক। তো এটারও একটা প্রমাণ পেলাম যে ছাত্রদেরকে নিয়ে উনি ছাত্রদের একটা অঘোষিত একজন লিডার হিসাবে যেভাবে আন্দোলনের শেষ সময় নেতৃত্ব দিয়েছিলেন বা ছাত্রদের সাথে যোগাযোগ ছিল, তারপরে আমরা দেখলাম যে ওই ছাত্রদের ভিতরে হঠাৎ করে একটা কথা যে আমরা কোনো বিশেষ দলকে, বিশেষ করে নাহিদের কথা শুনলাম, আমরা কোনো বিশেষ দলকে ক্ষমতা বসানোর জন্য এই আন্দোলন করিনি। তো তখন ওই পরিস্থিতিতে দেখা যাচ্ছিল যে যেন ওরা বিএনপি যেন না আসতে পারে। আর বিভিন্ন কার্যক্রমে আমাদের আসিফ স্যারের, সেটা আমরা অবশ্য বিভিন্নভাবে সন্দেহাতীতভাবে আমাদের কাছে প্রমাণিত ছিল যে আসিফ নজরুল স্যার কিছুতেই চান না যে বিএনপি যেন কোনো ক্রমে ক্ষমতার আশেপাশে না আসে। তাই তিনি বিএনপির সাথে বিশেষ করে পরামর্শ করে বা জামায়াত ইসলামের সাথে পরামর্শ করে কোনো কাজ করতেছেন না। উনি কাদের সাথে পরামর্শ করে কি কাজ করতেছেন, কেন এইসব উপদেষ্টাদেরকে নিয়ে আসতেছেন, আমরা জানতাম না। এখন জনাব ইলিয়াস ভাইয়ের প্রতিবেদন প্রকাশের পর আমাদের কাছে এটা ক্লিয়ার। আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম আসলে জনাব আসিফ নজরুল স্যার ইচ্ছা করে এই সমস্ত উল্টাপাল্টা কাজ করতেছেন না, উনি আসলে ফেসে গেছেন। আমরা আসিফ নজরুল স্যারকে আন্দোলনের আগেও ভালোবাসতাম, এই গত 4 মাসও ভালোবেসেছি, এখনো ভালোবাসি, ভবিষ্যতেও আশা করি ভালোবাসবো। উনি একজন সৎ এবং নির্ভীক লোক, উনি একজন দেশপ্রেমিক লোক। কিন্তু কেউ যদি কোনো বিপদে পড়ে যায়, কোনো একটা তার দুর্বলতার কারণে যদি সে প্রবলেমে পড়ে যায়, তাহলে আমাদেরকেও কিছুটা বুঝতে হবে, ছাড় দিতে হবে। তো আসিফ নজরুল স্যারের ব্যাপারে এখন যেই পরিস্থিতি হলো, তার উচিত হচ্ছে ক্ষমতা থেকে সরে যাওয়া। সরে গেলে, যেহেতু উনি কন্ট্রোল করতে পারতেছেন না, আর উনি ক্ষমতা থাকলে আমাদের দেশের 12টা বাজার আর কোনো বাকি নাই, স্পষ্টভাবে বুঝে গেলাম। শুধু আমি না, সবাই বুঝে গেল। আমিও বিভিন্ন প্রবাসীর সাথে কথা বলেও দেখলাম তাদেরও সেম অনুভূতি। জনাব আসিফ নজরুল স্যার যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি সরে যান। তো সরে যাবেন কিভাবে, কার কাছে ক্ষমতা দিবেন? খুবই ক্লিয়ার, এটা খুবই স্পষ্ট এবং সহজ বিষয় যে আপনি যারা যেসব মন্ত্রণালয়ে ভারত বিরোধী, অর্থাৎ ভারত বিরোধী না হোক, বাংলাদেশের পক্ষে যারা রিয়েল বাংলাদেশি আছে, দেশপ্রেমিক, আর যারা ওই ভারতের দালাল না, যারা আওয়ামী লীগের লেজুর ব্যক্তি বা ভারতের দালালি করে, এই সমস্ত না, যারা সত্যিকার দেশপ্রেমিক হিরো, এরকম মন্ত্রণালয় থেকে দেখেন, যারা অবসরপ্রাপ্ত বিচারপতি আছে তাদের থেকে দেখেন, সেনাবাহিনী থেকে দেখেন, বিএনপির সাথে যোগাযোগ করেন, জামায়াত ইসলামের সাথে যোগাযোগ করেন, যারা কিনা বাংলাদেশি, যারা কিনা ভারতের দালালি কখনো করেনি, এরকম দেখে একজন উপদেষ্টা নিয়োগ করেন, আইন উপদেষ্টা, আপনি সরে যান। এটা হচ্ছে বেস্ট পন্থা। আর যদি আপনি মনে করেন যে না, আমি চেষ্টা করতেছি, আমি করব, আমি সরে যেতে চাচ্ছি না, আমার কিছু ভালো লেগে গেছে ক্ষমতায় থেকে, সমস্যা নাই, আমরা চাই না যে আপনি সরে যান, আপনার বিরুদ্ধে না, আমরা আপনাকে ভালোবাসি। তাহলে আপনি কি করবেন? এই উপদেষ্টা যেগুলো নিয়েছেন বিতর্কিত, যাদের কোনো ভূমিকাই নাই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, যারা কিনা তাদের নিজেদেরকে নিয়েই নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করেছে, বাংলাদেশের না, ওই সমস্ত বিতর্কিত উপদেষ্টা যেগুলা আমাদের কনক সারওয়ার ভাই বলতেছে, কিংবা ইলিয়াস হোসেন বলতেছে, অথবা পিনাকি ভট্টাচার্য তথ্য প্রমাণ দিয়ে বলতেছে, তাদেরকে জাস্ট
কাট আপ করে দেন, তাদের ফিতাটা কেটে দেন কেচি দিয়ে। আপনি ভাবতেছেন বিশৃঙ্খলা দেখা দিবে, আপনি ভাবতেছেন তাহলে তত্ত্বাবধায়ক এই সরকারটাকে, অন্তর্বর্তীকালীন সরকারটাকেই তারা পাল্টিয়ে দিতে পারে, এত ক্ষমতা তাদের না। এই সময় আপনি পারবেন। আপনি যদি তাদের ফিতাটা ডাইরেক্ট কেটে দেন, 18 কোটি জনগণ আপনার পক্ষে আছে, 18 কোটি জনগণ এখন আপনাকে ভালোবাসে। আপনি যদি ভেবে থাকেন ইলিয়াস হোসাইন ভাই আপনার বিরুদ্ধে, এটা আপনার ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা। ইলিয়াস ভাই আপনার বিরুদ্ধে না, ব্যক্তিগত আসিফ নজরুলের পক্ষে আমরা সবাই, আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু দেশের স্বার্থের জন্য আপনার পদক্ষেপগুলো অবশ্যই সমালোচিত। এবং একজন স্বাধীন বাংলাদেশে স্বাধীন সাংবাদিক হিসাবে ইলিয়াস ভাই অবশ্যই প্রমাণ দিতে পারে, সে তো ফেরেশতা না। তার যদি কিছু ভুল থাকে আপনি সেগুলো সুন্দরভাবে ধরিয়ে দেন এবং আলোচনা সাপেক্ষে এগুলা ঠিক করা যাবে। আপনি কোনো ভারতীয় দালালদের হাতে জিম্মি থাকবেন না। আপনার যদি তারা কোনো গোপন কিছু প্রকাশ করে দেয়, এই ভয় আপনি পান, আপনি এই ভয় পাবেন না। আপনার হারানোর কিচ্ছু নাই। আমরা আপনার পক্ষে, আমরা আপনাকে সম্মান দিব, আল্লাহ আপনাকে সম্মান দিবে, কারণ আপনি একজন নীতিবান লোক, আপনি অন্যায়কে সাপোর্ট দেন না। আর কিন্তু এখন যা করতেছেন আপনি, এটা অবশ্যই অন্যায় না, এটা অত্যন্ত বড় রকমের অপরাধ। আপনি ভবিষ্যতে ফেসে যাবেন, কারণ বিতর্কিত কিছু ভারতীয় দালালদের আপনি ক্ষমতা দিয়ে দিচ্ছেন, শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশ আবার ডুববে। আপনার প্রতি অনুরোধ, হয় আপনি ক্ষমতা থেকে সরে যান, একজন নির্ভেজাল ভারতীয় দালাল মুক্ত একজন আইন উপদেষ্টা নিয়োগ করে আপনি সরে যান, তাহলে সে এগুলা ম্যানেজ করতে পারবে। আর যদি আপনি তা না করেন, তাহলে আপনি ক্ষমতা থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, জাস্ট ফিতা দিয়ে তাদের লাইনটা কাট আপ করে দেন, তাদেরকে ক্ষমতা থেকে বের করে দেন। ফারুকিকে আপনি নিয়োগ দিয়েছেন কেন ভাই? আপনি কি এতটুকু আপনার বোঝার ক্ষমতা নাই? আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে মেইন জায়গায় যে আপনার কোনো অভিজ্ঞতা নাই দেশ চালানোর জন্য। আপনি তো পলিটিক্স লোক না, দেশ চালানো এক জিনিস আর মানে বিশেষজ্ঞ আরেক জিনিস। আপনি বিশেষজ্ঞ, আপনি উপদেশ দিতে পারেন যারা দেশ চালাবে তাদেরকে। আপনি দেশ চালাচ্ছেন, ছাত্ররা বলেছে, আপনিও চিন্তা করলেন ঠিক আছে আমিই চালাই, আমি ঠিক করব, সংস্কার করব। তো সংস্কারের জায়গাতে আপনি আরো খারাপ করতেছেন। যেই ফারুকিকে শেখ হাসিনা জায়গা দিল না, আনলো না, প্রয়োজন মনে করলো না, সেই ফারুকিকে আপনি নিয়ে আসলেন। এটা কিন্তু আপনি অবশ্যই ভুল কাজ করেছেন। এবং যেসব উপদেষ্টা নিয়োগ করেছেন, আপনি ওই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিওটা আবার ভালো করে দেখেন, পিনাকি ভট্টাচার্যের ভিডিও ভালো করে দেখেন, এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে যারা কিনা ভারতীয় দালাল না, তাদের সাথে পরামর্শ করে আগামীর বাংলাদেশ চালান। আমরা আপনার পক্ষে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানাবেন আপনাদের অভিমত কি, আপনারা কি বলতে চান। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান অপিনিয়নটা অবশ্যই জানাবেন। ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো নিয়ে আপনাদের কি বলার রয়েছে, আপনাদের কি মনে হয়, অবশ্যই আপনাদের ওপিনিয়ন জানান। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না, অবশ্যই কোনোভাবেই না। দর্শক শ্রোতামণ্ডলী, তারপরেও আশা রাখা যায়, এখনও আশা রাখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, যে অতি শীঘ্রই হয়তো সকল সমস্যার সমাধান তিনি করবেন। আপনারা জানান আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।